হান্টার অফ দি ডার্কে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প কালমন্ডির মন্দির। গল্পটি শোনার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। শুনতে থাকুন আজকের গল্প কালমন্ডির মন্দির। সকাল থেকেই বৃষ্টি নেমেছে, সারাদিন এইভাবেই কাটছিল। আমি ভাবলাম কালীনাথের কাছে গিয়ে একটা গল্প হলে এই বাদলার দিনে জমবে। তাই কাল বিলম্ব না করে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। শ্মশানে গিয়ে দেখি, ও বাবা, কালীনাথ বসে গরম জিলিপিতে কামড় বসিয়েছে। আমি বললাম, কি ঠাকুর, সময় ভালোই চলছে বুঝি? কালীনাথ বলল, ও তুমি এসেছো? বাবা, বৃষ্টিতে তো একেবারে কাক ভেজা হয়ে গেছো। এই নাও একটা গরম জিলিপি, আমার একজন ভক্ত দিয়ে গেল আর কি। আমি গরম জিলিপিতে কামড় দিয়ে বললাম, আহ, গরম, দারুণ। এই বৃষ্টির সময় এই দিকে লোকজন খুব একটা আসে না, তার উপর বৃষ্টি নেমেছে। একদল ব্যাঙ অনবরত ডেকে চলেছে। গল্পের জন্য এর থেকে ভালো সময় হয় না। এটা গল্প যারা শুনতে ভালোবাসেন তাদের থেকে ভালো কেউ জানবে না। ঠাকুর, এই নিন সিগারেট। সনাতন, আবার এই সবের কি প্রয়োজন ছিল বলো তো? আর ঠাকুর, একটা যদি গল্প আপনি বলতেন। হ্যাঁ, আমি জানি তুমি এই বাদলার দিনে এতটা পথ অতিক্রম করে এসেছো, নিশ্চয়ই গল্প শুনতে। তবে গল্প নয়, আমার জীবনের অভিজ্ঞতা মাত্র। আমি নানান জায়গায় ঘুরেছি, সেই অভিজ্ঞতার কথাই আমি তোমাদের বলি। বাকি সেটা তোমরা বিশ্বাস করো আর নাই করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কালীনাথ সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলো, আমি প্রকৃত সাধকের সন্ধানে নানান জায়গায় ঘুরে বেড়াই। এইভাবেই ঘুরতে ঘুরতে আসামের মায়াং গ্রামে পৌঁছাই। গ্রামটা একেবারে নিরিবিলি। গাঁয়ের মানুষ অতিথিকে খুব যত্ন করে। আমি সেখানে কয়েকদিন কাটাই। সেই সময় গাঁয়ের মানুষ আমাকে একটা ঘটনার কথা বলে। সেই ঘটনার কথাই আজ আমি তোমাকে বলবো। ঘটনাটা সেই গ্রামে মাস দুয়েক আগে ঘটেছিল। একটা মন্দিরের ঘটনা, কালমন্ডি মন্দিরের ঘটনা তোমাকে আজকে আমি বলবো। রাত অনেক হয়েছে। একটা অল্প বয়স্ক ছেলে মাটি খুঁড়ছে। গভীর জঙ্গলের নিঝুম রাতে চাঁদের হালকা আলোয় সে কিছু খুঁড়ছে। আশেপাশে আরো একটা মানুষ তো দূরের কথা, কোনো জীবন্ত প্রাণের চিহ্ন পর্যন্ত নেই। জঙ্গলে লম্বা লম্বা বাঁশ গাছের অপার্থিব আওয়াজে কিছু বিপদের আভাস পাওয়া যাচ্ছে। ছেলেটা কোদালটা মাটিতে ফেলে দিয়ে একবার মাথার ঘাম মুছে চারিদিকে দেখে নিল। না, জঙ্গলে কেউ নেই। এমনিতেই রাতে এই জঙ্গলে গাঁয়ের লোকজন খুব একটা আসে না।
তবু যদি কেউ দেখে সে এখানে মাটি খুঁড়ছে তাহলে আবার বাবাল বাড়বে। প্রায় ঘন্টাখানে কোপানোর পর একটা আওয়াজ হতেই ছেলেটার মুখে মিহি হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি মাটি সরিয়ে একটা লোহার বাক্স মাটির ওপরে আনলো। বাক্সটার গায়ে লোহার চেন দিয়ে বাঁধা। লোহার বাক্সতে কিছু কিছু জায়গায় জং লেগেছে। লোহার চেনের সাথে একটা মোটা তালা ঝুলছে। ছেলেটা পাশ থেকে একটা পাথর নিয়ে জং ধরা তালার ওপর কয়েকবার আঘাত করল। গোটা কয়েক আঘাতেই তালাটা ভেঙে গেল। লোহার চেনটা মাটিতে ফেলে দিয়ে ছেলেটা বাক্সটা খুলল। বিকট শব্দ করে বাক্সটা খুলে যায়। রাতের মৃদু চাঁদের আলোয় বাক্সের মধ্যে কিছু দেখা যাচ্ছে না। ছেলেটা বাক্সের ভেতর হাত ঢুকিয়ে দেখে একটা কাপড় তার হাতে আসে। কাপড়টা সাদা। না, শুধু কাপড় নয়, কাপড়ের মধ্যে ভারী কিছু জড়ানো আছে। যেমন পিরামিডের মধ্যে মমি জড়ানো হয়ে থাকে ঠিক তেমন। তাড়াতাড়ি কাপড়টাকে খুলে বস্তুটাকে দেখতেই ছেলেটা চমকে ওঠে। একটা ছুরি। না, ছুরি নয়, একটা খড়গ। পাশেই রাখা ছিল ব্যাগ। ব্যাগ থেকে টর্চটা বের করে খড়গের উপর মারতেই ছেলেটার মুখ দিয়ে একটা ভয়ের আর্তনাদ বেরিয়ে এলো। খড়গের ডগের এক কোণে লাল রক্তের দাগ রয়েছে। সাদা কাপড় লাল রক্তের দাগে লাল হয়ে গেছে। বহু বছর এই বাক্সের মধ্যে থাকার কারণে রক্ত শুকিয়ে খয়েরি রঙে পরিণত হয়েছে। ছেলেটা কিছুক্ষণ একটা গাছের নিচে মাথায় হাত দিয়ে বসে পড়ল। ব্যাগ থেকে জলের বোতল বের করে কিছুটা গলায়, পাখিটা মাথায় ঢেলে দিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে চারিদিকে দেখে নিল। না, ভয়ের তো কিছুই নেই। আকাশ একেবারে ফাঁকা। পাশে একটানা ঝিঝি পোকার আওয়াজ। অথচ কিছুক্ষণ আগে যতটা শব্দ ছিল, কিন্তু হঠাৎ এখন আওয়াজের মাত্রা অনেকটা কমে এসেছে। জঙ্গলের মধ্যে কিছু যেন নড়ে উঠল না? হ্যাঁ। তাড়াতাড়ি ছেলেটা দৌড়তে শুরু করলো। কিছু তার পিছু করছে। সামনে একটা বড় পাথরে পা লেগে ছিটকে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে বুনো শেয়ালের দল ছুটে আসে শিকারের সন্ধানে। রাতের অন্ধকারে এই বুনো শেয়ালের দল জীবন্ত মানুষকেও শেষ করতে পারে। ছেলেটার পায়ে ভীষণ আঘাত লেগেছে। উঠতে গিয়েও আবার পড়ে গেল। মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। মৃত্যুর আগে একটা কথা তার মনে পড়ল। সে যে আশায় এখানে এসেছিল তার সব আজ শেষ হয়ে গেল। বুনো শেয়ালের দল তার উপর আক্রমণ করার আগেই ছেলেটা চোখ দুটো বন্ধ হয়ে গেল। জয় মা কালী। জয় মা কালী। কিন্তু এ কি? সামনে একজন বৃদ্ধ লোক। দেখেই বোঝা যায় লোকটা অজপাড়া গায়ের একজন সাধু। মাথায় তার জটা জুটো, গলায় রুদ্রাক্ষের মালা, গলে একটা লাল টিকা, শরীরে গেরুয়াধারী বস্ত্র। ছেলেটা দেখে বুঝতে পারল লোকটা একজন সাধু না হলে তান্ত্রিক হবে।
এমনিতেই এই আসামের মায়ং গ্রামে তন্ত্রমন্ত্র খুব ছড়িয়ে পড়েছে। তাছাড়া গাঁয়ের লোকেরা শহরের মুখ দেখেনি, তাই এখানে তান্ত্রিককে দেখে ছেলেটা খুব আশ্চর্য হলো না। সাধুর বয়স ভালোই হয়েছে। তার হাতে এক টুকরো জ্বলন্ত কাঠ। সাধুকে দেখে বুনো শিয়ালের দল অল্প আর্তনাদ করে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ছেলেটা অবাক হলো। সাধুর বয়স ভালোই হয়েছে, কিন্তু তাকে দেখে কে বলবে তার এত বয়স হয়েছে? বৃদ্ধকে দেখে ছেলেটা উঠে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না। বৃদ্ধ বলল, বাবা, তুমি তো এই গাঁয়ের ছেলে নাও, তাহলে এত রাতে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ কেন? ছেলেটা কোনো উত্তর দেয় না, পায়ে হাত দিয়ে বলে, ঠাকুর, ধন্যবাদ আমার প্রাণ রক্ষা করার জন্য। পায়ে হাত দিয়ে আবার যন্ত্রণায় কোকিয়ে ওঠে। বুড়ো লোকটা কয়েকটা গাছের পাতা নিয়ে ছেলেটার পায়ে গাছের পাতার রস নিংড়ে দিয়ে একটা সাদা কাপড় ছিঁড়ে বেঁধে দেয়। ছেলেটার পায়ের ব্যথাটা একটু কমে যায়। বুড়ো লোকটা আবার বলে, বাবা, তুমি তো এই গাঁয়ের ছেলে নাও, তাহলে এত রাতে এই জঙ্গলে তুমি ঘুরে বেড়াচ্ছ কেন? বাবা, তুমি জানো এই জঙ্গলের মধ্যে কত বিপদ আছে? প্রশ্নটা গম্ভীর স্বরে বলে। ছেলেটার মুখে কোনো ভয় নেই। ছেলেটা একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ, আমি জানি। জানো মানে? জানি মানে আমি আগে থেকেই জানি। তার মানে তুমি আগে থেকেই জানতে এই জঙ্গলের মধ্যে বিপদ আছে? তবুও তুমি এখানে এসে আমার সময় নষ্ট করছো। বুড়ো লোকটা রেগে কথাগুলো বলে, অথচ ছেলেটার মুখে বিরক্তির বিন্দু মাত্র ছাপ নেই। ছেলেটা পায়ে হাত দিয়ে কোকিয়ে উঠল। তারপর পাটাকে দুহাতে সরিয়ে আবার মোটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। সারি সারি গাছের পাতার মধ্যে দিয়ে চাঁদের আলো জঙ্গলের মায়াবী রাতকে আরো মায়াবী করে তুলেছে। কয়েক মুহূর্ত নিস্তব্ধতায় কাটে। তার মানে তুমি আগে থেকে জানতে এই জঙ্গলের মধ্যে বিপদ আছে? আসামের এই মায়ং গ্রামে জঙ্গলে বিপদের গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। এই জঙ্গলে নাকি তন্ত্র সাধনাও হতো। ঠাকুর, আমি সব কিছুই জানি। বাবা, তুমি এই জঙ্গলে এত রাতে কি করছিলে আমাকে খুলে বলো তো? আমার বাড়ি কলকাতায়। আমার নাম রক্ষিত হালদার। আমি ইতিহাসের ছাত্র। আমি আরবের জাদুবিদ্যা আর বিখ্যাত মনীষীদের নানান রকম বই পড়ি। তার মধ্যেই একজন জালালউদ্দিন আন্তালুসিয়া, তার বিখ্যাত রচিত আয়াতুল জাদুয়ে আন্তালুসিয়া। তার বইয়ের মধ্যে লুকিয়ে আছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর নানান রহস্য। এই বই পড়ার পর আমার মনে এই ডার্ক ম্যাজিক নিয়ে একটা কৌতূহল সৃষ্টি হয়। আমি মধ্যযুগের কয়েকটা মনীষীদের তন্ত্রের বই পড়ি। ঠাকুর, সবগুলোই এক একটা খাজানার ভাণ্ডার। তবে সবকটা বই আমি পড়তে পারিনি। সবকটা বই ইংরেজি ভাষায় এখন ট্রান্সলেট হয়নি। বৃদ্ধ কথাগুলো এক মনে শুনল। গাঁয়ের লোক এইসব ব্যাপারে বেশি বোঝে না। বৃদ্ধ দূরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। একবার দাঁড়িতে হাত বুলিয়ে বলল, বাবা,
তুমি এই জঙ্গলে এত রাতে কি করছিলে আমাকে খুলে বলো তো। ছেলেটার মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। ছেলেটা কিছু ভেবে বলে, বলছি ঠাকুর, বলছি। আমি নানান রকমের ব্ল্যাক ম্যাজিকের বই পড়তে পড়তে একটা বই পাই। সেই বইটি লিখেছেন আরবের বিখ্যাত জাদুবিদ আব্দুল আল হাজরেত। বইটার নাম দি ল্যান্ড অফ ম্যাজিক। আসলে ভারতের আসামের মধ্যেই মায়ং নামে একটা গ্রামে জাদুবিদ্যার খুব চর্চা হতো। আমি ওই বইটা পড়তে পড়তে একটা জায়গায় একটা লুকোনো ধনভাণ্ডারের উল্লেখ পাই। সেই ধনভাণ্ডার আজ থেকে প্রায় 120 বছর আগের। এই জঙ্গলের মধ্যেই নাকি কোনো তান্ত্রিক লুকিয়ে ফেলে। ছেলেটার কথা শুনে বৃদ্ধ কিছু বলতে পারে না। বৃদ্ধ ছেঁড়া গামছাটা দিয়ে মুখের ঘাম মুছে বলে, দেখো বাবা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। 120 বছর আগের ধনভাণ্ডার কোথায় লুকানো আছে সেটা তুমি কি করে বুঝবে? আর এখন তুমি সেটাকে খুঁজবেই কিভাবে? ছেলেটা বাদশাহী ভঙ্গিতে এক পা সোজা করে অপর পায়ে পা তুলে নাড়াতে নাড়াতে বলে, দেখুন, আপনার কি মনে হচ্ছে এত দূরে আমি এসেছি আর আমি কিছুই জানি না? আমি একটা বহু পুরনো ম্যাপ এনেছি। এই ঠাকুর, ঠাকুর, এইখানেই একটা পুরনো মন্দির ছিল। এই মন্দিরের মধ্যেই বাবা, এই মন্দিরের ব্যাপারে তুমি কিছু জানো না? আর কয়েকদিন আগেই ঠিক এই জঙ্গলের মধ্যে দুটো খুন হয়েছে। এই জঙ্গলে গ্রামের লোকেরা আসে না, পুলিশ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বাবা, বড় বিপদ ঘটতে পারে এখানে। তাই বলছি তুমি এখন এখান থেকে পালিয়ে যাও। জঙ্গলে কিছুই নেই বাবা, কিছুই নেই। আছে শুধু অভিশাপ। অভিশাপ, পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও, কিছুই নেই এখানে। সাধুর আওয়াজ কেঁপে উঠল। সাধুজি ভয় পেয়েছে। শুধুই কি ভয়, নাকি তার চেয়েও অনেক বেশি কিছু? যে লোক জঙ্গলের মধ্যে বুনো শিয়ালের দলকে ভয় পায় না, সে এই রাতে এই জঙ্গলের মধ্যে একা ঘুরে বেড়াচ্ছে। সে কি একটা মন্দিরের ছবি দেখে ভয় পেল কেন? অথচ ছেলেটার কোনো ভয় নেই। দেখো, অনেক রাত হয়েছে, এবার আমায় যেতে হবে। কিন্তু আকাশের রূপ যা দেখছি, খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। বলতে না বলতেই মুষলধারে বৃষ্টি নামলো। সাধু ছেলেটাকে বলল, চলো, সামনেই একটা ভাঙা মন্দির আছে, ওখানে কেউ আসে না। তাছাড়া কয়েকটা খালি ঘর আছে, আমি ওখানেই থাকি, চলো। সাধু ছেলেটাকে নিয়ে মন্দিরের বারান্দার সামনে এসে দাঁড়ালো। ছেলেটা হাতে টর্চটা একবার বের করে মন্দিরের দেওয়ালে মারল। মন্দিরের বহু প্রাচীন দেওয়ালগুলো এখন স্তূপে পরিণত হয়েছে। দেওয়াল দিয়ে বৃষ্টির জল গড়িয়ে নামছে মেঝেতে। মেঝের নানান জায়গায় জল গড়িয়ে এসে জমেছে। জায়গাটা একেবারে নিঝুম। বৃষ্টির জল ক্রমাগত বয়েই চলেছে। মন্দিরের প্রাচীন দেওয়ালগুলোতে 20টা মূর্তি স্থাপিত রয়েছে, অথচ সব কটা মূর্তির মাথা নেই। কয়েকটা মূর্তির হাত নেই, আবার কয়েকটা মূর্তির পা নেই। রক্ষিত আরো কাছে গিয়ে টর্চটা আরো একবার দেওয়ালে মারল। মোট 20টা মূর্তি নয়,
22টা মূর্তি রয়েছে ওখানে। এর মধ্যে 15টা মূর্তি পুরুষের আর 4টে মূর্তি মহিলার, বাকি 3টে মূর্তি শিশুর। রক্ষিত আরো এগিয়ে গিয়ে অন্য দেওয়ালে টর্চের আলো মারল। সে দেখল প্রাচীন দেওয়ালের কোষে কোষে বটগাছের শিকড় নিজের আধিপত্য বিস্তার করেছে। দেখেই বোঝা যায় কয়েক শত বছরের ইতিহাস লুকিয়ে আছে এই প্রাচীন মন্দিরের দেওয়ালগুলোতে। বট গাছের ডাল বেয়ে জলের ফোঁটা দেওয়াল করিয়ে নিচে নামছে। দেওয়ালের জায়গায় জায়গায় সবুজ শ্যাওলার আস্তরণ জমেছে। রক্ষিত আরো একটু এগিয়ে যেতেই কয়েকটা বাদুড় উড়ে বাইরে বেরিয়ে গেল। বহুকাল পরে মন্দিরের চত্বরে কোনো জীবন্ত প্রাণের অস্তিত্ব তারা আজ অনুভব করল, তাই ভয়ে উড়িয়ে পালিয়ে গেল। রক্ষিত বইয়ে অনেক কিছুই পড়েছিল, কিন্তু সমস্ত ব্যাপার নিজ চোখে দেখা আর কাগজের পাতার শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। দূরে বিকট বজ্রপাতের আওয়াজে চমকে উঠল রক্ষিত। চোখের সামনেটা একেবারে ধোঁয়ার মতো সাদা আর কুয়াশার মতো অস্বচ্ছ সাদা চাদরে পরিণত হলো। রক্ষিত মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই জঙ্গলে এমন বৃষ্টি বজ্রপাত প্রায় হয়। এই বারান্দায় বসে থাকাটা ঠিক হবে না। এই নাও, এটা দিয়ে মন্দিরের তালাটা ভেঙে আমরা ভিতরে যাব। ভিতরে কোনো ভয় নেই। চলো বাবা, চলো। কথাগুলো বলে হাতের হাতুড়িটা রক্ষিতের হাতে দিল। রক্ষিত কয়েকবার একটা বহু পুরনো তালা আর জং ধরা লোহার চেনের ওপর আঘাত করতেই সেগুলো মেঝেতে পড়ে গেল। শত বছর বন্ধ থাকা লোহার দরজাটা একটা বিকট শব্দ করে খুলে গেল। সঙ্গে বদ্ধ ঘরের একরাশি গুমোট বাতাস বাইরে বেরিয়ে গেল। একটা তীব্র গন্ধ রক্ষিতের নাকে এলো। পিছনেই দাঁড়িয়েছিল সাধু। সে কিছুর ভয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে না, যেন এই শত বছর বন্ধ ঘরের অদৃশ্য আত্মার ভয়ে সে কাঁপছে। মুখের রংটা আরো ফ্যাকাশে দেখাচ্ছে। রক্ষিত হেসে বলল, আরে আপনি ভয় পেলেন নাকি? ভিতরে আসুন। আরে ঠাকুর, ভয়ের কিছুই নেই। এই ঘর অনেকদিন বন্ধ পড়েছিল, তাই এমন মনে হচ্ছে। আসুন, ভেতরে আসুন, কিছুই ভয় নেই। সাধু কোনো উত্তর দেয় না, অথচ তার সমস্ত মুখের রং বলছে সে ভয় পেয়েছে। এমন কিছু ভয় যেটা বলে বোঝানো সম্ভব নয়। রক্ষিত আবার বলল, আরে ঠাকুর, ভয়ের কিছুই নেই। এই ঘর অনেকদিন বন্ধ পড়েছিল, তাই এমন মনে হচ্ছে। আসুন, ভেতরে আসুন, কিছুই ভয় নেই। অনেকবার বলার পর সাধু কামরায় প্রবেশ করেন, তারপর দরজাটা বন্ধ করে দেন। বৃষ্টির জলের আওয়াজ অনেকটা কমে এলো। ঠাকুর, একটু জল খান। বৃদ্ধ মাথা নেড়ে না বলে। টর্চের আলোটা চারিদিকে মারে। ঘরটা খালি, কোনো দেবীর মূর্তি নেই। ঘরটায় একটাও জানালা নেই। বাইরের তুলনায় ঘরের বাতাসে
গুমোট ভাবটা অনেক বেশি। জানালা না থাকার কারণেই এই অবস্থা। রক্ষিত আবার চারিদিকে টর্চ নিয়ে ঘুরে ঘুরে দেখল। আর দেখতে দেখতেই একটা ছোট্ট লোহার চাদরের ওপর নজর পড়ল। রক্ষিত সেখানে গিয়ে দুবার ঠুকলো। এটা একটা লোহার চাদর। রক্ষিতের তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যাপারটা ধরা পড়ে। তাড়াতাড়ি রক্ষিত লোহার চাদরের সামনে গিয়ে বসে দেখে এখানেও একটা বড় তালা লাগানো। লোহার চাদরে জং লেগেছে। রক্ষিত তাড়াতাড়ি গিয়ে সাধুকে বলে, ঠাকুর, আমি এই বেসমেন্টের নিচে কি আছে দেখতে চাই। আমার মনে হয় ওই বেসমেন্টের নিচেই লুকিয়ে আছে অতীতের গোপন তথ্য। আপনি বসুন, আমি তালাটা ভাঙি। কথাগুলো বলে তালায় কয়েকটা আঘাত করে। হাতুড়ির শব্দে কয়েকটা রাত জাগা পাখি বিকট শব্দ করে উড়ে গেল। তালা ভেঙেছে। রক্ষিত অনেক চেষ্টা করেও কিছুতেই লোহার চাদরটা সরাতে পারল না। সাধুর কাছে ছুটে গিয়ে বলল, ঠাকুর, আপনি আমার অনেক সাহায্য করেছেন, তবে তবে শেষ কাজটা একবার করে দিন। ঠাকুর, প্লিজ করে দিন একবার। সাধু কথাটা শুনেও যেন কিছুই শুনতে পায়নি। কয়েক মুহূর্ত নিস্তব্ধতায় কাটে। তারপর সাধু বলে, তুমি অন্য কাজ বললে আমি করতাম, কিন্তু এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। তুমি জানো 100 বছর আগে এই জঙ্গলের মধ্যে কি ঘটনা ঘটেছিল? তোমার জানা নেই? আমি জানি। তোমার বয়স এখন অল্প, তাছাড়া তুমি পড়াশোনা করো। এই জঙ্গলের ব্যাপারে তুমি বইয়ে অনেক কিছু পড়েছো, অথচ বাস্তবের পাতায় যে ঘটনা লুকিয়ে আছে সেগুলো যতটা ভয়ঙ্কর ততটাই অন্ধকারযুক্ত। শত শত বছর ধরে প্রাচীন জঙ্গলের মধ্যে যে ইতিহাস লুকিয়ে আছে তাকে আবার জাগিয়ে তোলার কোনো প্রয়োজন নেই। আমার অনেক বয়স হয়েছে। তোমরা আজকালকার যুগের বুদ্ধিমান ছেলে হলেও এই জঙ্গলের বিষয়ে জ্ঞান আমার অনেক বেশি। তুমি ওই লোহার পাল্লাটা খোলার আগে একটা ঘটনার কথা আমি তোমাকে বলবো। তারপর যদি তোমার সাহস হয় আমি তোমাকে আর বাধা দেব না। কথাগুলো বলে সাধু চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। তারপর রক্ষিতের হাত থেকে পানির বোতলটা নিয়ে গলায় ঢেলে দিল। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, এই গ্রামের নাম মায়ং গ্রাম। আজকের সময়ে এখানে তন্ত্র সাধনা খুব একটা হয় না, অথচ একটা সময় ছিল যখন আসামের মায়ং গ্রাম বিখ্যাত ছিল জাদুবিদ্যার জন্য। নানান জায়গা থেকে বহু মানুষ এই গ্রামে আসতো। এইসব জাদুতে কোনো মানুষের ক্ষতি হতো না ঠিকই, অথচ মায়ং গ্রামের এই জঙ্গলে চলতো তন্ত্র সাধনা। কোনো সাধারণ তন্ত্র সাধনা নয়। দক্ষিণ ভারতের কোনো প্রত্যন্ত অঞ্চলের একজন কাপালিক ঠিক এই মন্দিরের সামনেই তন্ত্র দেখুন, সাধনা সব করত। কথা আমি আপনার শুনবো। আপনার গল্প বলতে অনেক সময় লাগবে। তার আগেই আমি নিচে গিয়ে একবার দেখি। রাত প্রায় এখন 12টা বেজেছে। আমাকে ভালোভাবে দেখে নিতে হবে। প্লিজ
আমার এই শেষ উপকারটা আপনি করুন। যা সোনা মোহর আমি পাবো তার অর্ধেক আপনাকে দেব। প্লিজ ঠাকুর, চলুন। রক্ষিতের সোনার মোহরের কথা শুনে সাধু উঠে লোহার ঢাকনাতে হালকা চাপ দিতেই মৃদু আওয়াজ করে ঢাকনাটা খুলে গেল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার। একটা সরু কাঠের সিঁড়ি, সিঁড়ির পাশে সাদা দেওয়ালে লাল রঙের ছাপ। শত শত বছর পর তাও আবার খয়েরি রঙে পরিণত হয়েছে। নিচে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। রক্ষিত টর্চের আলোটা নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। পিছনেই দাঁড়িয়ে আছেন সাধুজি। টর্চটা একবার চারিদিকে মারতেই রক্ষিত চমকে ওঠে। সামনেই রাখা আছে একটা দেবী মূর্তি। দেবীর 4টে হাত, এক হাতে বীণা, অন্য হাতে খড়গ, এক হাতে নরকরটি। দেবী শ্যামবর্ণা। রক্ষিত কিন্তু দেবীকে চিনতে পারলে না। বহু বছর এই মন্দিরে কেউ প্রবেশ করেনি, তার ফলেই মূর্তির গায়ে নানান জায়গায় ঝুল আর ধুলো জমেছে। রক্ষিত চারিদিকে দেখে নেয়, না, এইখানে মূর্তি ছাড়া ধনভাণ্ডার তো আর নেই। সাধু পিছনেই দাঁড়িয়েছিলেন। রক্ষিত একরকম আশা ছেড়ে দিয়েই বলল, ঠাকুর, আমাদের সব পরিশ্রম বিফল হলো। কথাটা বলে হাতের হাতুড়িটা মেঝেতে ফেলল। সাধুজি হাতুড়িটা মাটি থেকে তুলে বলল, এত দূর যখন এলে আমি তোমার সাহায্য করব। ধনভাণ্ডার কোথায় আছে সেটা আমি জানি। তাহলে আপনি শেষ পর্যন্ত আমার সাহায্য করবেন? চলুন। দাঁড়াও, তার আগে আমি তোমাকে এই জঙ্গলের সমস্ত ঘটনা বলতে চাই। এই জঙ্গলে লুকিয়ে আছে মৃত্যুর অভিশাপ। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। বলুন, যা বলবেন। সোনা ছাড়া আর কি রাস্তা আছে বলুন। আমাদের এই মায়ং গ্রামে একজন কাপালিক আসে, নাম কালমুন্ডি। ওই কাপালিকের নামে এই মন্দিরের নাম হয় কালমুন্ডি মন্দির। সে নাকি তিব্বতের বজ্রযান এবং ভারতের নানান জায়গায় তন্ত্রের দীক্ষা নেয়। ওই কাপালিক এই মন্দিরের এই দেবীর মূর্তির স্থাপন করেন। সময় ভালোই চলছিল। একদিন গাঁয়ের একজন অল্প বয়স্ক শিশু পানিতে ডুবে মারা যায়। তার মৃত শরীর পাওয়া যায়নি। এই জঙ্গলের মধ্যে হিংস্র পশু অনেক বেশি আছে। প্রায় সময় গাঁয়ের মানুষ কাঠ কাটতে গিয়ে জঙ্গলের জন্তুরের হাতে প্রাণ হারায়। গাঁয়ের মানুষ এই ব্যাপারটা জানতো। সন্ধ্যার পর এই জঙ্গলে গাঁয়ের কোনো মানুষ প্রবেশ করে না। এরপরেই জঙ্গলে ভাল্লুকের উৎপাত অনেক বাড়ল। গ্রামের এই জঙ্গলে ভাল্লুকের আক্রমণে কয়েকজন গ্রামবাসী প্রাণ হারায়। ক্রমে ব্যাপারটা বাড়তে থাকে। 4 মাসের মধ্যেই 12 জন লোক প্রাণ হারায়। এরপরেও ঘটনা থামে না। একের পর এক চাষি মারা পড়ে। কয়েকজনের মুন্ডহীন দেহ উদ্ধার হয় এই জঙ্গলের মধ্যেই। এরপর প্রায় 1 বছর কাটে। ততক্ষণে গাঁয়ের মানুষের মনে ভয় ঢুকেছে। সন্ধ্যার পর এই জঙ্গলে কেউ আর প্রবেশ করে না।
এই 1 বছরের মধ্যে গায়ে যেন আতঙ্ক ছড়িয়ে পড়ল। 1 বছরের মধ্যে মোট 22 জন লোক ওই জঙ্গলে প্রাণ হারায়। অথচ জঙ্গলে কাপালিক একাই পুজো আরাধনা করে, তার কিন্তু কোনো ক্ষতি হয় না। ব্যাপারটা গাঁয়ের প্রধানের মনে একটু খটকা লাগে। এক রাতে কয়েকজন লোক লুকিয়ে সাধু সব ব্যাপার নজর রাখে। তারা দেখে সাধু একা বসে পুজো আরাধনা করছে। সাধুর সামনে ধুনি জ্বলছে। ধুনির কাঠ পোড়ার শব্দ অরণ্যের কোষে কোষে ছড়িয়ে পড়ছে। 5 জন লোক একসঙ্গে ছিল, তারপরেও তাদের হাত পা কাঁপতে শুরু করে। সাধু এক মনে মন্ত্রপাঠ করেই চলেছে। সাথে সাথে আগুনে কিছু যেন ছুঁড়ে দিচ্ছে। একটা ছেলে দেখতে পাই সাধুর সামনে শুধুই ধুনির আগুন নয়, আগুনের ঠিক পাশে 3-4টে কালো কিছু রাখা আছে। অনেক চেষ্টা করেও অন্ধকারে তারা কিছু বুঝতে পারে না। গাঁয়ের 2 জন ছেলে সাহস করে সাধুর সামনে গিয়ে ভয়ে চিৎকার করে ওঠে। তাদের চিৎকার শুনে বাকিরা গিয়ে সবাই আতঙ্কে কেঁপে ওঠে। সাধুর সামনে যে কালো বস্তুগুলো তারা দেখেছিল সেগুলো মানুষের কাটা মাথা। আর সেই 2 দিনের কালো রক্ত একটা বাটিতে রাখা রয়েছে। সবাই মিলে কাপালিকে বেধড়ক পেটায়। তারপর ওই বটগাছের সামনেই কাপালিকে বেঁধে রাখে। আমি এখানে 22 জনকে মেরেছি। আমি নরবলি দিয়েছি। তোদের শেষ পরিণতি আসবে। পরের দিন সকালে গ্রামের সব মানুষ ওই মন্দিরের সামনেই তাকে বেঁধে রাখে। চারিদিকে দেখার পর মোট 20টা নরকঙ্কাল উদ্ধার হয়। 2টো শিশুর খোঁজ পাওয়া যায়নি। সাধুর মুখের কথা অনুযায়ী সে মোট 22টা নরবলি দিয়েছে। আর মন্দিরের সামনে মোট 22টা মূর্তি স্থাপন করে। যাকে যেভাবে মারে তার মূর্তি ঠিক সেই রকম তৈরি করে। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে কোনো মূর্তির ডান হাত নেই, আবার কয়েকটা মূর্তির পা নেই। সাধুজির এই পাগলামি দেখে গাঁয়ের লোক একটু ভয় পায়। আমাকে তোরা মারবি, কিন্তু শুনে রাখ, তোরা সবাই মরবি। এই ঘটনার পর থেকেই গাঁয়ের মানুষ এই মন্দিরকে বন্ধ করে দেয়। আজ প্রায় 120 বছর হতে চলল এই মন্দিরটা বন্ধ আছে। এবার বলো। বৃদ্ধর কথা শুনে রক্ষিতের আনন্দ হলো, আবার রাগ হলো। লোকটা যদি সবই জানতো তাহলে এতক্ষণ তাকে বলেনি কেন? তবে এখন মাথা শান্ত করে কাজটা সম্পন্ন করতে হবে। যাব ঠাকুর, এত দূরে আমি এসে ফিরে যেতে চাই না। আমি এর শেষ ঠাকুর, আমি এর শেষ দেখতে চাই। সাধু ছেলেটার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সাধু আবার কিছু বলতেই যাচ্ছিল, ছেলেটা হাত দেখিয়ে থামিয়ে দিল। সাধু বুঝলো একে আর থামানো সম্ভব নয়। ছেলেটা তাড়াতাড়ি দেবী মূর্তির পায়ের নিচের টেবিলটা একটু সরিয়ে ঠিক তার নিচেই একটা লম্বা লোহার বাক্স বের করলো। বাক্স লম্বায় প্রায় 6 ফুট, চওড়ায় 2 ফুট।
এই বাক্সতেও লোহার চেন দিয়ে বাঁধা। তাড়াতাড়ি হাতুড়ি দিয়ে কয়েকবার আঘাত করতেই লোহার চেনটা মাটিতে পড়ে গেল। ছেলেটা টর্চের আলো বাক্সের ওপরে মারল। বাক্সটা ধুলোয় ভরে গেছে। ছেলেটা ফুঁক দিতেই ধুলো তার মুখে ঢুকে গেল। ধুলো হাত দিয়ে পরিষ্কার করতেই চমকে উঠল। কয়েকটা শব্দ, তবে বাংলায় নয়, সংস্কৃত ভাষায় লেখা। ছেলেটা তাড়াতাড়ি বাক্স খুলে দিল। বাক্সের ঢাকনাটা খুলতেই ছেলেটার মুখের ভেতর থেকে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। বাক্সের ভেতরে মোহরের চিহ্ন পর্যন্ত নেই, তার বদলে রয়েছে একটা মানুষের নরকঙ্কাল। হঠাৎ পিছন থেকে ছেলেটার মাথায় কেউ আঘাত করল। পিছনে সাধুর অট্টহাসি। ছেলেটা পিছনে তাকাতেই তার সমস্ত শরীরে ভয়ে শিহরণ খেলে গেল। সাধুর হাতে সেই খড়গ। ছেলেটা কিছু বলার আগেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শ্রী হরি হরি ও বজ্র হইছে নিহু ফটফট স্বাহা। ও মা দেবী শ্রী শ্রী ছন্নমস্তক দেবী মা স্বাহা। ওম বজ্র বৈরাচিনী ফট স্বাহা। শ্রী হরি হরি ও বজ্র। ছেলেটা যখন জ্ঞান ফিরল, স্বাহা। তার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। শ্রী শ্রী ছন্নমস্তক দেবী সামনেই বসে মন্ত্রপাঠ করছে সেই সাধু। কিছুক্ষণ পর সাধু ছেলেটার মুখের সামনে এসে বসল। তারপর বলল, তোকে অনেকবার মানা করেছিলাম, কিন্তু তুই শুনলি কয়? তুই তো শুনলি না। আজকালকার চালাক ছেলে। শয়তান, আমাকে ছেড়ে দে। শয়তান, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে বলছি, ছেড়ে দে। শয়তান, ছেড়ে দে আমাকে। ছাড়বো ছাড়বো, আগে জেনে নে আমি কে। এই জঙ্গলে যে কাপালিক ছিল সে আমার বাবার বাবা, মানে আমার দাদু। আমরা দীর্ঘ 400 বছর তন্ত্র সাধনা করেছি। আমার দাদুকে এক সাধু বিশেষ সাধনার কথা বলে। সে সাধনায় সফল হলে মানুষের মৃত্যু হবে না, সে অমরত্ব লাভ করবে। কিন্তু তার জন্য প্রয়োজন ছিল 30টা নরবলি। দাদু 22টা করে। বাকি কাজের আগেই গায়ের লোক তাকে ধরে জীবন্ত এই লোহার বাক্সের মধ্যে বেঁধে বাক্সটা বেঁধে দেয়। আর তুই যেই খড়গটা মাটি থেকে তুলেছিলিস ওটা দিয়েই দাদু 22টা নরবলি দেয়। আর আমিও 2টো বলি দিয়েছি। একটা বাকি আছে, সেটা তোর বলি দিলে এই কাজটা শেষ হবে। কথা শেষ করে ছেলেটার গলা কাটতে যাবে তার আগেই একটা আওয়াজ, একটা বন্দুকের গুলির আওয়াজ। গুলিটা ঠিক বুড়োর ডান পায়ে লেগেছে। বুড়ো কোকিয়ে উঠল।
ব্যাপারটা দেখে বুড়ো অবাক। গুলিটা ঠিক সাধুর ডান পায়ে লেগেছে। সাধু কোকিয়ে উঠল। ব্যাপারটা দেখে সাধু অবাক। রক্ষিত তাহলে আসলে পুলিশ? তাহলে ও সব মিথ্যা কথা বলেছিল সাধুকে? সাধু রেগে বলল, তার মানে তুই পুলিশ কুত্তা। ততক্ষণে রক্ষিতের দড়ি খোলা হয়ে গেছে। এই গায়ে দুটো খুন হয়, তাই আমরা একটা প্ল্যান করি। আমরা গ্রামে আর জঙ্গলের মধ্যে নজর রাখব। সেই সময় গায়ের একজন মানুষ আমাদের 120 বছরের আগে সব কথা বলে। আর ঠিক আজ থেকে 30 বছর আগে ঠিক একই ঘটনা ঘটেছিল। তখন আমরা এই জঙ্গলের ওপর আবার নজর রাখতে শুরু করি। বাকি আপনি সব কিছুই জানেন। পুলিশের কথা শুনে সাধুজির চোখ দুটো জ্বলজ্বল করে ওঠে। সাধু বলে, আজ থেকে প্রায় 30 বছর আগে আমার বাবা 5 জন মানুষকে বলি দেয়। সেও সফল হতে পারেনি। আমি 2টো বলি দিয়েছি। আমার দাদু 22টা বলি দিয়েছিল, আর একটা বলি বাকি রয়ে গেল। আমি আবার ফিরে আসব ওই একটা বলির জন্য। আমি ফিরে আসব, তখন তোদের শেষ করে দেব। ওয়েল ডান রক্ষিত, খুব ভালো কাজ করেছো। চ, নরবলি দেয়া জেলে এবারে জীবনটা কাটাবে। হাবলদার, একে নিয়ে চলো। শুনছিলেন আজকের গল্প কালমুন্ডির মন্দির। দেখা হবে সামনের সপ্তাহে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।